দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও এখন সুস্থ আছি। গত সপ্তাহে তোমাদের ক্লাসটি নেওয়ার কথা ছিল, আমি ক্লাসটি নিতে পারিনি, সামান্য অসুস্থ ছিলাম। এখন ভালো আছি। তো চলো আমরা আজকে কি ক্লাস করব বোর্ডে দেখে নিই। আমরা আজকে নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদের কারক ও বিভক্তি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা কারক নিয়ে আলোচনা করব, এরপর আমরা বিভক্তি নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো আমি বোর্ডে কি লিখেছি। আমি বোর্ডে লিখেছি কারক শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। কারক একটি সংস্কৃত শব্দ। কারক শব্দটি ভাঙলে পাওয়া যাবে ক্রি যোগ ন অপ্রত্যয় যোগে গঠিত। এই নকটি অপ্রত্যয় যোগে গঠিত। এই ক্রি শব্দটির অর্থ হচ্ছে ক্রিয়া, নক শব্দটির অর্থ হচ্ছে সম্পর্ক। আমি কি বলেছি? কারক শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। কারক একটি সংস্কৃত শব্দ। কারক শব্দটি ভাঙলে পাওয়া যাবে ক্রি যোগ ন। ক্রি শব্দের অর্থটি হচ্ছে ক্রিয়া, নক শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক। অর্থাৎ বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলা হয়। কারক মানে কি? যে ক্রিয়া সম্পাদন করে, মানে সে কাজ করে থাকে। অর্থাৎ বাক্যে বিশেষ্য বা সর্বনাম পদ বা নামপদ যেটাই বলি, সাথে যে ক্রিয়াপদের যে একটা সম্পর্ক বা নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাই হচ্ছে কি আসলে কারক। এবং কারককে ভাঙলে আমরা পাচ্ছি ক্রি যোগ নক। ক্রি মানে ক্রিয়া, নক মানে কি সম্পর্ক। অর্থাৎ ক্রিয়ার সাথে যে অন্যান্য নামপদগুলোর যে সম্পর্ক, সেই সম্পর্কটাই হচ্ছে আসলে কি কারক। তাহলে আমরা একটু বইয়ের ভাষায় যদি বলি কারক কাকে বলে। কারক হচ্ছে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। কারক হচ্ছে 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। তাহলে কারক শব্দটি কোথা থেকে এসেছে? কারক শব্দটির অর্থ কি? কারক বলতে কি বুঝি বা কারক কাকে বলে? কারক কত প্রকার কি আমরা সবাই বুঝতে পেরেছি। আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। লক্ষ্য করো বোর্ডে। কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। কারক একটি সংস্কৃত শব্দ। এই কারক শব্দটিকে বাংলা আমরা পাই ক্রি যোগ ন, যা অপ্রত্যয় যোগে গঠিত। এই ক্রি মানে হচ্ছে কি ক্রিয়া, আর নক মানে হচ্ছে তোমার সম্পাদন, সম্পর্ক। নক মানে হচ্ছে সম্পর্ক। অর্থাৎ ক্রিয়ার সাথে যে নামপদগুলো যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকেই আসলে কি কারক। এর জন্য আমরা লিখেছি বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। তো এটুকু আশা করি বুঝতে পেরেছ। এ পর্যায়ে আমরা এই যে কারকের যে 6টি প্রকার, এই প্রকারের প্রাথমিক আলোচনা করব। বোর্ডে লক্ষ্য করো আমি একটি বাক্য লিখব এবং সেই বাক্যকে অনুসরণ করে বাক্য অনুসারে আমি 5টি প্রশ্ন তৈরি করব। সেই 5টি প্রশ্নের মাধ্যমে তোমাদের কারকের প্রাথমিক যে ধারণাটা সেটা আজকে শেষ করব। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো আমি বোর্ডে লিখেছি একটি বাক্য এবং সেই বাক্য অনুসারে 5টি প্রশ্ন তৈরি করেছি। এবং এই বাক্য এবং এই 5টি প্রশ্নের মধ্যে দিয়ে তোমাদের কারকের যে প্রাথমিক ধারণাটা আজকে আমি শেষ করব। তাহলে যেই বোর্ডে যাই দেখি কি লিখেছি। বাবা বিকেল বেলা নিজ কাপড়ের দোকান থেকে নিজ হাতে একজন দরিদ্র ব্যক্তিকে বস্ত্র দান করলেন। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো আমি বোর্ডে 6টি প্রশ্ন লিখেছি। বস্ত্রদানের কাজটি কে করলেন? উত্তর চলে আসছে বাবা। তাহলে আমি যদি ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করি বা কে বা কার দ্বারা প্রশ্ন করি এবং সেই যে উত্তরটি খুঁজে পাবো সেটি হচ্ছে কি আসলে কর্তৃকারক। আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। বাবা বিকেলবেলা নিজ কাপড়ের দোকান থেকে নিজ হাতে একজন দরিদ্র ব্যক্তিকে বস্ত্র দান করলেন। বস্ত্রদানের কাজটি কে করলেন? বাবা। আচ্ছা,
যখন আমি আমার এই ক্রিয়াপদটিকে কে দ্বারা বা কার দ্বারা কোনো প্রশ্ন করব, তখন যে উত্তরটি খুঁজে পাবো সেটি হচ্ছে কর্তৃকারক। আমি ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করে যদি উত্তরটি খুঁজে পাই তাহলে সেটি হচ্ছে আমার কর্তৃকারক। বস্ত্রদানের কাজটি কে করলেন? বাবা। আমি উত্তর পেয়েছি, তাহলে আমি ধরে নিচ্ছি আমার বাবা হচ্ছে কি কর্তৃকারক। তাহলে কর্মকারক কি? কর্মকারক কাকে বলে? তার আগে আমরা আরেকটু কর্তৃকারকের সংজ্ঞাটি বুঝে নিই পাঠ্য বই অনুসারে। বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পূর্ণ করে তাই হচ্ছে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। আমি আবার বলছি, বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পূর্ণ করে তাই হচ্ছে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। আর আমি যখন ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করব সেই উত্তরটি যে খুঁজে পাবো প্রশ্ন করার পর সেটি হচ্ছে আমার কর্তৃকারক। তাহলে আমি কিভাবে চিনব? চিনবার উপায় কি? আমি বাক্যের যে ক্রিয়াপদ আছে ক্রিয়াপদটিকে যদি আমি কে দ্বারা প্রশ্ন করি তাহলেই আমি কি কর্তৃকারককে খুঁজে পাবো, যেটা আমরা বোর্ডে খুঁজে পেয়েছি। বস্ত্রদানের কাজটি কে করলেন? যে কে দ্বারা ক্রিয়াপদকে প্রশ্ন করেছি? বাবা। সুতরাং বাবা হচ্ছে আমাদের কর্তৃকারক। এবার চলে যাই, বাবা কি দান করলেন? বস্ত্র। তাহলে যাকে আশ্রয় করে কর্তা তার কাজটি সম্পূর্ণ করে তাহলে সেটি হচ্ছে কি আসলে? সেটি হচ্ছে কর্মকারক। আমি আবার বলছি, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করেন তাকে বলা হয় কর্মকারক। আমার এখানে বাবার কাজটা কি ছিল? বাবার কাজ ছিল দরিদ্র ব্যক্তির মাঝে কি বস্ত্র দান করা। তাহলে তার কাজটি কিভাবে সম্পূর্ণ হয়েছে? বস্ত্রটা দান করার মাধ্যমে, বস্ত্রটাকে দান করার মাধ্যমে তার কাজটা সম্পাদন হয়েছে। তাহলে আমি যদি ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করি এবং উত্তরটি যদি খুঁজে পাই তাহলে সেটি হচ্ছে আমাদের কর্মকারক। তাহলে কর্মকারক চেনার উপায় কি? কর্মকারক চেনার উপায় হচ্ছে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর খুঁজে পাই তাহলে সেটাই হচ্ছে আমার কর্মকারক। আর যাকে আশ্রয় করে কর্তা তার ক্রিয়া সম্পাদন করে থাকে তাকে কর্মকারক বলা হয়। আমরা একটু বোর্ডে লক্ষ্য করি, বাবা কি দান করলেন? বস্ত্র। উত্তর পেয়েছি, তাহলে এটা হচ্ছে কি আমাদের কর্মকারক। এবার 3 নম্বরে লক্ষ্য করো, বাবা কিসের দ্বারা কি উপায়ে বস্ত্র দান করলেন? একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, বাবা কিসের দ্বারা কি উপায়ে বস্ত্র বিতরণ করলেন? নিজ হাতে। নিজ হাতে মানে হচ্ছে কর্তা ক্রিয়া সম্পাদনের কাজটি যে যন্ত্র বা উপকরণ বা যে উপায়ে করে থাকে তাকেই বলা হয় করণকারক। করণ মানে হচ্ছে যন্ত্র, সহায়ক বা উপকরণ। মানে কর্তা যেই মাধ্যমটির মাধ্যমে বা যেই কি এটা কোনো, যেমন ছাত্র কলম দিয়ে লিখছে, তাহলে কি দিয়ে লিখছে? কলম। কি দ্বারা লিখছে? কলম দ্বারা। কি উপায়ে লিখছে? কলম দ্বারা। তাহলে হচ্ছে কলমটি কি তার কলমটি হচ্ছে তার করণকারক। তার মানে কর্তা তার কাজটি সম্পূর্ণ করার জন্য যেই হাতিয়ারটি বা যে অংশটি, যে অঙ্গ প্রত্যঙ্গটি ব্যবহার করে থাকে সেটাই হচ্ছে করণকারক। আর করণ মানে হচ্ছে, করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র বা সহায়ক। করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র বা সহায়ক। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই আমরা করণকারক বলে থাকি। আমি আবার বলছি, করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র বা সহায়ক, আর ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে করণকারক বলা হয়। তাহলে বাবা কিসের দ্বারা বা কি উপায়ে দান করেছিলেন? লক্ষ্য করো, কি দিয়ে শুধু প্রশ্ন করলে হবে না, সে কি দিয়ে প্রশ্ন করলে হবে না, প্রশ্ন করতে হবে কিসের দ্বারা বা কি উপায়ে। ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কিসের দ্বারা বা কি উপায়ে। তাহলে ক্রিয়াকে যদি কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করি এবং উত্তর যদি খুঁজে পাই এবং সেই উত্তরটাই হবে করণকারক। ওই যে বাবা বিকেলবেলা নিজ কাপড়ের দোকান থেকে নিজ হাতে বাবা কিসের দ্বারা বস্ত্রদান করেছিলেন বা কি উপায়ে বস্ত্রদান করেছিলেন? নিজ হাতে। তাহলে এটাই হচ্ছে কি আমার কর্মকারক। আমি আবার একটু এই তিনটি আলোচনা করে নিচ্ছি। ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করার পর বা কে দিয়ে প্রশ্ন করার পর যে উত্তরটি খুঁজে পাবো সেটি হচ্ছে কি আমার কর্তৃকারক। যেমন বস্ত্রদানের কাজটি কে করলেন? বাবা। ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করেছি?
বাবা কি দান করলেন? যাকে আশ্রয় করে কর্তা তার কাজটি সম্পাদন করে থাকেন সেইটি হচ্ছে কি কর্মকারক। তাহলে আমি ক্রিয়াকে এখানে কি দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমি আমার কর্মকারকটি খুঁজে পাবো। বাবা কি দান করলেন? বস্ত্র, তাহলে বস্ত্রটা হচ্ছে কর্মকারক। বাবা কিসের দ্বারা কি উপায়ে বস্ত্র দান করলেন? এখানে কি বা কির সাথে দ্বারা বা উপায়, দ্বারা বা উপায় এই শব্দগুলো যুক্ত থাকতে হবে। করণ মানে হচ্ছে যন্ত্র বা সহায়ক, যন্ত্র বা সহায়ক। তার মানে বাবা কিসের দ্বারা কি উপায়ে তার কাজটি, এই যে বস্ত্রদানের কাজটি করলেন সেটা কি উপায়ে বা কিসের দ্বারা সম্পন্ন করলেন? নিজ হাতে। সুতরাং এই নিজ হাতে হচ্ছে করণ কারক। আর একটু বোর্ডে লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমি লিখেছি 4 নম্বরে বাবা কাকে বস্ত্র দান করলেন? কাকে? দরিদ্র ব্যক্তিকে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, একটু মন দিয়ে লক্ষ্য করো শিক্ষার্থীরা। আমি লিখেছি বাবা কাকে বস্ত্র দান করলেন? দরিদ্র ব্যক্তিকে। যখন আমরা কোনো কিছু কাউকে দান করি বা সেই জিনিসটার থেকে মায়া ত্যাগ করে সম্পূর্ণ মন থেকে কোনো কিছু কাউকে দিয়ে থাকি তখন সেটি কিন্তু সম্প্রদান কারক, এবং যে ব্যক্তিটিকে দিয়ে থাকি সেই ব্যক্তি হচ্ছে সম্প্রদান কারক। আমি আবার বলছি, যখন কোনো কিছুর মায়া ত্যাগ করে বা কোনো কিছুর মায়া ত্যাগ করে যখন কোনো কিছু কাউকে আমরা দান করে থাকি, দিয়ে থাকি, তখন সেটি হচ্ছে কি সেই ব্যক্তিটি হচ্ছে সম্প্রদান কারক। এখন আমি যদি বলি থোপাকে কাপড় দাও, কাকে কাপড় দাও? থোপাকে। আমি কি থোপাকে কাপড় দিই একেবারে দিয়ে দিই? না, থোপাকে আমি কাপড়টা দিয়ে থাকি আমার কাপড়টাকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে আয়রন করে আমাকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য। তার মানে কি আমি কিন্তু থোপাকে নিজ শর্ত ত্যাগ করে মানে নিজের মায়া ত্যাগ করে কিন্তু কাপড়গুলো দিয়ে দিইনি, আমি একটা কাজ করার জন্য তাকে দিয়েছি। কিন্তু আমি যখন দরিদ্রকে বস্ত্র দান করব বা ভিক্ষুককে ভিক্ষা দিব বা অসহায়কে সাহায্য করব তখন কিন্তু তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার শর্তে বা গ্রহণ করার শর্তে কিন্তু আমি কোনো কিছু দান করব না। অবশ্যই মনে রাখবে তখনই সম্প্রদান কারক হবে, সম্প্রদান কারক হবে যখন তুমি কোনো কিছুর মায়া ত্যাগ করে নিঃশর্তে কাউকে কোনো কিছু দান করবে, যাকে দান করবে সেই হবে সম্প্রদান কারক। যেমন দেখো বাবা কাকে বস্ত্র দান করলেন? দরিদ্র ব্যক্তিকে, দরিদ্র ব্যক্তিকে। তার মানে কি বাবা সেই কাপড়ের মায়া ত্যাগ করে নিজের মন থেকে কাউ কিছু দান করেছেন। তাহলে এই দরিদ্র ব্যক্তিটি হচ্ছে কি সম্প্রদান, তাহলে এই দরিদ্র ব্যক্তিটি হচ্ছে কি সম্প্রদান কারক। তার মানে মায়া ত্যাগ করে বা সত্য ত্যাগ করে যখন কাউকে কিছু দেওয়া হয় সাহায্যের জন্য, যে ব্যক্তিটিকে দেওয়া হয় সেই ব্যক্তিটি হচ্ছে সম্প্রদান কারক। বাবা কোথা থেকে বস্ত্র দান করলেন? এবার উচ্চটা কি? সে বস্ত্রটা যে দান করলেন বস্ত্রটা কোথা থেকে আসলো? এটা কি আকাশ থেকে আসলো? কেউ দিয়ে গেল? বা ঘরে ছিল? বা দোকান থেকে আসলো? কোথা থেকে আসলো? তার মানে কোনো কিছুর উৎস, আমি সেই বস্তুটি কোথায় পেলাম, কোথা থেকে পেলাম? আমি দেখতে পাচ্ছি বোর্ডে লিখেছি বাবা কোথা থেকে বস্ত্র দান করলেন? দোকান থেকে। কোথা থেকে? দোকান থেকে। যখন ক্রিয়াপদকে কোথা দ্বারা প্রশ্ন করবো, যে কোথা হতে, কোথা থেকে, এরকম করে প্রশ্ন করব, কোথা থেকে বা কোথা হতে দ্বারা যখন প্রশ্ন করব ক্রিয়াপদকে, যদি উত্তর খুঁজে পাই তখন সেটি হচ্ছে অপাদান কারক। যেমন আমি বলি তুলি ঢাকা থেকে এসছে, কোথা থেকে এসেছে? ঢাকা, তাহলে ঢাকাটা হচ্ছে কি অপাদান কারক। গাছ থেকে পাতাটি ঝরে পড়লো, কোথা থেকে ঝরে পড়লো? গাছ থেকে। তাহলে আমার যে বস্তুটি কোথা থেকে এসেছে? ক্রিয়া যে যার মাধ্যমে তার কাজটি করবে সেটা সে উৎপন্নটা হল কোত্থেকে? যে উৎপন্ন হওয়া বা তোমার কোনো কিছু বিচ্যুতি হওয়া বা কোনো কিছু কোনো জায়গা থেকে চলে আসা, এই যে এরকম যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে অপাদান কারক। এক কথায় ক্রিয়াপদকে কোথা থেকে বা কোথাও হতে যদি প্রশ্ন করার পর যে উত্তরটা খুঁজে পাবো সেটাই হচ্ছে আমার অপাদান কারক। যেমন দেখো বাবা কোথা থেকে বস্ত্র দান করলেন? দোকান থেকে। উচ্চটা থেকে, উচ্চটা কোথায়? আশা করি বুঝতে পেরেছ। বাবা কখন কোথায় বসে বস্ত্র দান করলেন? হ্যাঁ, এবার স্থান, স্থান লক্ষ্য করো, আমাকে প্রশ্ন করতে পারো যে কোথায় বসে,
সময় বোঝাচ্ছে। যখন ক্রিয়াপদকে কোনো স্থান বা সময় সম্পর্কে তুমি প্রশ্ন করবে তখন সেটি হবে কি অধিকরণ কারক। বাবা কখন বস্ত্রদান করলেন? বিকেল বেলায়। আমি লিখেছি, লক্ষ্য করো, বিকেল বেলায়। তাহলে ক্রিয়াপদকে প্রশ্ন করার পর যখন কোনো স্থান বা সময় বোঝাবে, উল্লেখ করবে, স্থান বা সময়ের উপর চাপ পড়বে, তখন সেটি হচ্ছে অধিকরণ কারক। তোমরা পাঠ্যপুস্তক যদি ভালো করে লক্ষ্য করো তাহলে আরেকটু পরিষ্কার হয়ে যাবে অধিকরণ কারক কাকে বলে। আমি আরেকটু পরিষ্কার করে দিচ্ছি। ক্রিয়া সম্পাদনের কাল বা আধারকেই অধিকরণ কারক বলে। ক্রিয়া সম্পাদনের কাল বা আধারকেই অধিকরণ কারক বলে। তার মানে হচ্ছে কি, কর্তা তার কাজটি কখন, কোন সময়ে, কোন স্থানে সম্পূর্ণ করেছেন সে বিষয়টি হচ্ছে অধিকরণ কারক। তাহলে আবার একটু বলছি যে ক্রিয়া সম্পাদনের কাল বা সময় বা আধারকেই বলা হয় অধিকরণ কারক। বাবা কখন কাজটি বস্ত্রদান করলেন? বিকেল বেলা। হ্যাঁ, এখানে কি সময়কে বোঝাচ্ছে। কোথায় বসে? কিন্তু স্থানকে বোঝাচ্ছে। কোথায় বসে স্থানকে বোঝাচ্ছে। তাহলে বাবা কখন বা কোথায় দ্বারা যদি আমি ক্রিয়াকে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে অধিকরণ কারক। তাহলে শিক্ষার্থীরা, তোমরা আশা করি প্রাথমিক পর্যায়ে কারক কাকে বলে, কারক কত প্রকার এবং কারকের যে 6টি প্রকারভেদ ছিল সে সম্পর্কটি বুঝতে পেরেছিল। আমি যদি কি দ্বারা প্রশ্ন করি ক্রিয়াকে তাহলে কর্তৃকারক খুঁজে পাবো, যদি কি দ্বারা প্রশ্ন করি তাহলে আমি কর্মকারক খুঁজে পাবো, কিসের দ্বারা কি উপায়ে যদি প্রশ্ন করি ক্রিয়াকে তাহলে আমি করণকারক খুঁজে পাবো, এবং আমি কাকে দ্বারা যদি প্রশ্ন করি এবং সেটি যদি কর্তা নিঃশর্ত ত্যাগ করে মায়া ত্যাগ করে কোনো কিছু দান করে থাকে এবং সেই তখন সেটা হচ্ছে সম্প্রদান কারক। কোথা থেকে আসলো, উৎপন্নটা হতো কোথা থেকে, এরকম যদি কাউকে আমি ক্রিয়াকে প্রশ্ন করি তাহলে সেটা হবে কি অপাদান কারক। আর স্থান বা সময়কে যদি বোঝায় প্রশ্ন করার মধ্যে দিয়ে তখন সেটা হয়ে যাবে অধিকরণ কারক। তো শিক্ষার্থীরা, আশা করছি কারক কাকে বলে, কারক কত প্রকার এবং কারকের প্রকারভেদের যে প্রাথমিক আলোচনা বুঝতে পেরেছো। আমি এরপর যে তোমাদেরকে বিভক্তির প্রাথমিক ধারণা দেব, কষ্ট করে আমার সাথে থাকো। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডে লক্ষ্য করো, আমি এখন বিভক্তি নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো আমি কি লিখেছি। আমি লিখেছি যে প্রচলিতভাবে কারক নির্দেশক চিহ্ন বা লক্ষণকে বিভক্তি বলে। প্রচলিতভাবে কারক নির্দেশক চিহ্নকে বিভক্তি বলে, তাই না? এটাই তো লিখেছি। আচ্ছা, এবার একটি বাক্য লিখেছি এবং সেই বাক্যের শব্দগুলোকে একটু ভেঙে ভেঙে নতুন কিছু শেখানোর চেষ্টা করেছি। দেখো তো আসলে কি লিখেছি। আমি লিখেছি ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। কি লিখেছি? আমি লিখেছি ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। লক্ষ্য করো আমি এখানে লিখেছি ছাদে, ছাদ যোগ এ, বসে বস যোগ এ, মা যোগ ও, শিশুকে শিশু যোগ কে, চাঁদ যোগ ও। তোমরা আসলে আশা করি এটাতে কিছুই বুঝতে পারছো না, তাহলে আমি বিষয়টাকে ক্লিয়ার করে দিচ্ছি এবং আরেকটু আলোচনায় চলে যাচ্ছি। বিভক্তি, আসলে বিভক্তি হচ্ছে দু প্রকার, শব্দ বিভক্তি আর হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে কি শব্দ বিভক্তি এবং হচ্ছে ক্রিয়া বিভক্তি। আমি একটু বোর্ডে লিখি তাহলে। বিভক্তি শব্দ বিভক্তি আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। কি লিখেছি? শব্দ বিভক্তি ও ক্রিয়া বিভক্তি। আচ্ছা, তাহলে বিভক্তি কাকে বলে? প্রচলিতভাবে কারক নির্দেশক চিহ্ন বা লক্ষণকে বিভক্তি বলে। বিভক্তি দু প্রকার, শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি। আচ্ছা, এবং আমি কিছু শব্দকে এখানে ভেঙে কিছু নির্দেশক চিহ্নে
কি কিছু নির্দেশক চিহ্ন এখানে তুলে ধরেছি এবং উপরে একটি বাক্য লিখেছি যে ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। আচ্ছা, এই ছাদের যদি এটা আমি কেটে দিতাম, বসের যদি এটা না দিতাম, হ্যাঁ, ছাদের এখানে লিখতাম ছাদ, বসের এখানে লিখতাম বস, এখানে মা মাই ছিল, শিশুকে না লিখতাম শিশু, চাঁদের এখানে লিখতাম চাঁদ দেখাচ্ছেন। লক্ষ্য করো তো শিক্ষার্থীরা, তাহলে কি আমার বাক্যের অর্থটা সুসম্পন্ন হতো এবং বাক্যটিকে তোমরা ভালো করে বুঝতে পারতে? বাক্যের যে একটি পদের সাথে আরেকটি পদের যে একটি অন্বয় বা সম্পর্ক, সেটা কি আসলে সুন্দরভাবে ফুটে উঠতো কিনা দেখা যাক। তাহলে ছাদ বস মা শিশু চাঁদ দেখাচ্ছেন, কি এই যে একটা পদের সাথে আর একটা পদের কি একটা সম্পর্ক আসলে কি সুন্দরভাবে ফুটে উঠেছে? না, আসলে বাক্যস্থিত একটি পদের সঙ্গে আরেকটি পদের যে সম্পর্ক বা যে অন্যয় তা সুন্দরভাবে, হ্যাঁ, সম্পর্কটা তৈরি করার জন্য যে সকল বর্ণ বা বর্ণসমষ্টি শব্দের সঙ্গে যুক্ত করা হয় বা পদের সঙ্গে যুক্ত করা হয় তাদেরকেই বিভক্তি বলা হয়। আমি আবার বলছি, বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় তৈরি করার জন্য বা সম্পর্ক তৈরি করার জন্য শব্দের শেষে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত করা হয় তাকেই বলা হয় বিভক্তি। প্রথমে আমি লিখেছিলাম প্রচলিতভাবে বলা যায় বিভক্তি হচ্ছে কারক, নির্দেশক, চিহ্ন বা লক্ষ্য। এটা হচ্ছে কি আমার একটা প্রাথমিক চেনার একটা উপায়। আর যদি আমি পাঠ্যপুস্তকের মানে ভাষায়, ব্যাকরণের ভাষায় বলি, আমার বাক্যটাকে সুন্দরভাবে, অর্থপূর্ণভাবে, সুন্দরভাবে একটা পদের সাথে আরেকটা পদের সম্পর্ক তৈরি করার জন্য বা অন্বয় সাধন করার জন্য যে শব্দের শেষে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত করা হয় তাকেই বিভক্তি বলা হয়। লক্ষ্য করো শিক্ষার্থীরা, ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। আমি এখানে একারটা কেটে দিয়েছি, ছাদ বস মা শিশু চাঁদ দেখাচ্ছেন। এটা কি কোনো অর্থ প্রকাশ পেল না? শব্দগুলোর সঙ্গে কোনো সম্পর্কের একটা বন্ধনের যে একটা সম্পর্ক বা বন্ধন, যে মিল বন্ধন, সেখানে একটা ফাঁক থেকে যাচ্ছে, শ্রুতিমধুর হচ্ছে না, শব্দগুলো সুন্দর শোনাচ্ছে না। আমি যদি বলি ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এবারে দেখো আমার বাক্যের অর্থটা যে সম্পূর্ণভাবে, মানে বাক্যটাও সুন্দরভাবে আমি বুঝতে পারলাম, আমার মনের ভাবটা সুন্দরভাবে প্রকাশ করতে পারলাম। কিন্তু যখন আমি এই যে শব্দের সঙ্গে বিভিন্ন বর্ণ বা বর্ণসমষ্টি আমি যুক্ত করব না, তখন আসলে সে সব বাক্যের যে সৌন্দর্য সেটা আসলে কি বিনষ্ট হবে, হারিয়ে যাবে। তাহলে বলতে পারি যে বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দের অন্বয় সাধন করার জন্য বা সম্পর্ক স্থাপন করার জন্য, বাক্যের অর্থটাকে সুন্দরভাবে বোঝার জন্য আমরা শব্দের শেষে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত করে থাকি তাকেই বলা হয় বিভক্তি। বিভক্তি দুই প্রকার, শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি। আরো লক্ষ্য করো, আমি লিখেছি ছাদে, ছাদ যোগ এ, বসে বস যোগ এ। তাহলে এগুলো কি বন্ধুরা? আমরা বিভক্তি দু প্রকার বলেছি, শব্দ বিভক্তি এবং ক্রিয়া বিভক্তি। মনে রাখবে ক্রিয়াপদের সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয় এবং ক্রিয়াপদ ব্যতীত পৃথিবীতে যত নাম শব্দ আছে বা শব্দ মূল আছে তার সঙ্গে শব্দ বিভক্তি যুক্ত হয়। এই শব্দ বিভক্তি আবার 7 প্রকার। কি লিখেছি বন্ধুরা? বাংলা শব্দ বিভক্তি 7 প্রকার। বাংলা শব্দ বিভক্তি 7 প্রকার। কি কি? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। আমি বোর্ডে লিখে দিচ্ছি।
আমি বোর্ডে লিখেছি প্রথমা বিভক্তি, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। আমি পাশ দিয়ে একবার বিভক্তি লিখে ডট ডট দিয়ে দিয়েছি। প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, সপ্তমী বিভক্তি। এই 7টা বিভক্তি। তার মানে কি বাংলা শব্দ বিভক্তি হচ্ছে 7 প্রকার, এবং এই বাংলা শব্দ বিভক্তিটাই আমাদের কারকের বেলায় প্রয়োজন হয়। আমাদের কারক করতে গেলে আমাদেরকে এই যে বাংলা শব্দ বিভক্তি দেখতে পাচ্ছ, এই বাংলা শব্দ বিভক্তিটাই আমার কারক করতে গেলে প্রয়োজন হয়। আর এখান থেকে আমরা কিছু শিখে নিই। দেখো লিখেছে ছাদে, লিখেছিলাম কি ছাদে, ছাদ চোখ এটা হচ্ছে কি সপ্তমী বিভক্তি। বসে, এটাও সপ্তমী বিভক্তি। মা শূন্য, এখানে কিন্তু আরেকটা বলছি, শব্দের সঙ্গে প্রশ্ন করতে পারো ম্যাডাম এখানে তো মা, আমি তো কোনো বর্ণ সংযুক্ত দেখছি না। না, যখন আমি কোনো বাক্যের শব্দের মধ্যে সকল শব্দের মধ্যে যখন বর্ণ বা বর্ণ সমষ্টি মানে সরাসরি দেখতে পাবো না, প্রায় লুপ্ত অবস্থায় দেখতে পাবো, তখন সেটি হচ্ছে প্রথমা শূন্য বিভক্তি। দেখো মা, আমার মনে হচ্ছে এখানে কোনো শূন্য বিভক্তি নেই, বর্ণ বা বর্ণ সমষ্টি সহজে খুঁজে পাচ্ছি না, কিন্তু না, এখানে বিভক্তি আছে। সেটা হচ্ছে এই শূন্যটা হচ্ছে প্রথমা বিভক্তি। এখানে যে কে, শিশু কে, শিশু কে, এটা হচ্ছে দ্বিতীয়। এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। এই যে চাঁদ, চাঁদের সঙ্গে ওটা হচ্ছে প্রথমা বিভক্তি। আমি আরেকটু ক্লিয়ার করছি। বিভক্তি কাকে বলে? বাক্যস্থিত শব্দগুলো, বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্য সাধনের জন্য শব্দের শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে বলা হয় বিভক্তি। বিভক্তি 2 প্রকার, শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি। আমাদের ক্রিয়ার বেলায় এই শব্দ বিভক্তিটাই কাজে লাগে। আচ্ছা সরি, কারক তৈরি করতে গেলে বা কারক শিখতে গেলে আমাদেরকে শব্দ বিভক্তিটাই কাজে লাগে। বাংলা শব্দ বিভক্তি 7 প্রকার, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। প্রথমা হচ্ছে শূন্য বিভক্তি, দ্বিতীয় হচ্ছে কেড়ে, তৃতীয় হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক বোঝালে। বুঝে বলেছিলাম বাবা কিসের দ্বারা কি উপায়ে বস্ত্রদান করলেন? নিজ হাতে, নিজ হাতে। তাহলে সেটা হচ্ছিল কি, সেটা ছিল হচ্ছে তৃতীয় বিভক্তি। চতুর্থ বিভক্তি লিখেছিলাম যে কাকে বস্ত্রদান করলেন? দরিদ্রকে। কাকে? দরিদ্রকে। যে কে, দরিদ্রের সাথে কি ছিল? কে, দরিদ্রকে বস্ত্রদান করলেন। দরিদ্রকে, দরিদ্র ব্যক্তিকে, দরিদ্র ব্যক্তিকে বা দরিদ্রকে, যে কেটা যুক্ত ছিল সেটা ছিল কি চতুর্থী বিভক্তি। এবং দ্বিতীয় বিভক্তি হচ্ছে কেড়ে, তৃতীয় হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থীও কেড়ে। আর মনে রাখবেন দ্বিতীয় বিভক্তিটা কর্মকারকে ব্যবহৃত হয়, আর চতুর্থী বিভক্তিটা সম্বোধন কারকের ক্ষেত্রে চতুর্থী বিভক্তিটা ব্যবহৃত হয়। কারণ দ্বিতীয় বিভক্তিও হচ্ছে কেড়ে, চতুর্থ বিভক্তিটা হচ্ছে কেড়ে, দ্বিতীয় বিভক্তিটা হচ্ছে কেড়ে। তাহলে আমি কিভাবে বুঝবো? মনে রাখবা কর্মকারকে দ্বিতীয় বিভক্তি এবং সম্প্রদান কারকে শুধু চতুর্থ বিভক্তি যুক্ত হয়। সম্প্রদান কারকে আমি আবার বলছি চতুর্থ বিভক্তি যুক্ত হয়। যেমন বাবা কাকে বস্ত্রদান করেছিলেন? দরিদ্রকে। দরিদ্র ব্যক্তিকে। পঞ্চমী যে হইতে থেকেছে, কোথা থেকে, কোথা হতে, কোথা থেকে বস্ত্রদান করলেন? দোকান থেকে। দোকান থেকে, ওটাই ছিল পঞ্চমী বিভক্তি। থেকে ষষ্ঠী বিভক্তি। মেয়েটি পুতুলের সাথে মেয়েটি তার বন্ধু পুতুলের সাথে খেলছে। কার সাথে খেলছে? পুতুলের। এই যে পুতুলের রটাই হচ্ছে কি ষষ্ঠী বিভক্তি। সপ্তমী বিভক্তি আমি লিখেছি বোর্ডে, দেখো ছাদে। ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। ছাদে, ছাদে, এটা হচ্ছে কি এই বিভক্তি। আসলে দেখতে পাচ্ছ আমি এই যে শব্দগুলোকে ভেঙে দেখিয়ে দিয়েছি যে বিভক্তিটা আসলে কোথায় বসে। তোমরা যদি বইটা দেখো তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। আশা করছি আজকের ক্লাসটা মোটামুটি বুঝতে পেরেছ। বিভক্তি কাকে বলে, বিভক্তি কত প্রকার, বিভক্তি 2 প্রকার প্রধানত, এবং সেই প্রকারভেদকে যদি আবার ভাঙি, শব্দ বিভক্তি, বাংলা শব্দ বিভক্তি হচ্ছে আবার 7 প্রকার, এবং সেই প্রকারটা কীভাবে আমার কারকে ব্যবহৃত হয় সেটা আমি দেখিয়েছি। আশা করছি বুঝতে পেরেছ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যেখানেই থাকো। আর অবশ্যই বাসায় পড়াশোনা করবে, অনলাইন ক্লাসগুলো দেখবে, সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবে। আমরা খুব খারাপ একটা সময় পার করছি, প্রত্যেকেই খুব চিন্তার মধ্যে দিয়ে প্রতিনিয়ত আছি। রাতে ঘুমোতে পারি না বলতে গেলে, যে কী হবে, ভবিষ্যৎটা আসলে আমাদের জন্য কি আমাদের জন্য লিখে রেখেছে। তো যাই হোক,
পরম করুণাময় ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখছি। তিনি যা করবেন ভালো করবেন, সকলের মঙ্গল করবেন। আর সেই বিশ্বাস থেকেই আজকে আমি আমার ক্লাস শেষ করছি। সকলকে পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ভালো থেকো আমার শিক্ষার্থীরা, ভালো থেকো।